কঠিন শিষ্য। যাক, মধুর মেলার পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাই যে আমাদের মধুর মেলায় ওনারা সেই বন্ধু দেশ ভারত থেকে আমাদের মাঝে উনি আসছেন। এই জন্য আমরা আসলে আগেও বলেছি যে আমাদের বাংলাদেশেরও আনাচে কানাচে থেকে এখানে শিল্পীদ্বয় আসেন। মধুর মেলা এটা হলো আসলে একটা মিলন মেলা। তো মিলন মেলায় ওনারা অংশগ্রহণ করেছেন, আমরা দারুণ খুশি। যতক্ষণ এরকম আনন্দ চলবে, আমরা আজকে শেষ দিন, আমরা সেভাবে গান শুনবো। ইতিমধ্যে আমাদের আরও অনেক শিল্পীরা এখানে আসেন, অনেকেই গান গাওয়ার সময়ও আমরা দিতে পারিনি। তো যাই হোক, তারপরেও আমরা ওনাদের গান যতক্ষণ ভালো লাগে আপনারা শুনেন। আমাদের মধুর মেলার পক্ষ থেকে উত্তরীয় করে দিচ্ছি। হ্যালো, এখন মধুর মেলার পক্ষ থেকে এই মধুর মেলার যিনি আয়োজক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি উত্তরীয় পরিয়ে দিলেন সুমন সরকারকে। এখন বিকাশ সরকারকে উত্তরীয় পরিয়ে দিবেন এই মধুর মেলার সফল আয়োজক মানিকগঞ্জ ২ আসনের উন্নয়নের উপকার জনাব মমতাজ বেগম এমপি উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিকাশ সরকারকে। সকলে জোর একটা করতালি। এই গানে দুজন শিল্পী রয়েছে, একজন সুমন সরকার, আরেকজন বিকাশ সরকার। আমাদের আজকের এই প্রত্যেকটা গানে দুটি করে সাইড থাকে, সেখান থেকে একজন থাকবেন গুরুর ভূমিকায়, আরেকজন থাকবেন ভক্তের ভূমিকায়। এই নিয়ে আমাদের আজকের এই গান কবি গান চলবে। এখন আপনাদের সামনে গান নিয়ে আসছেন সুমন সরকার। সুমন সরকারকে গান গাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। দেখলাম যে বাংলাদেশের মানুষের গানের প্রতি কতটা টান, কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা গান শুনছেন। যাই হোক, আমরা দুজন কবি এসেছি, আমি সুমন সরকার, বিপক্ষে রয়েছেন লোককবি বিকাশ সরকার মহাশয়। সম্পর্কে যদিও আমার জন্মদাতা হয়, কিন্তু কবি গান গাইতে গেলে পরে তার বাপ বেটা থাকে না সভায়, দুইজনের মধ্যে লড়াই বাঁধাতে হয়। আজকে কিন্তু আমি ছেলে নাই, উনি বাবা নাই। আগেই পালার সমাচার শুনেছেন সবাই, একদিকে থাকবে ভক্ত আর একদিকে গুরুদেব। ভক্ত মারাত্মক শক্ত হবে, গুরুদেব আজকে কই মাছের মতো ধরবে। কি বলেন? যাক, এইবারে একটা গান গাই, তারপরে আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে আজকে গুরুর কাছে কিছু শিক্ষামূলক আলোচনা চাই। এটা টোন হবে, টোন। হ্যালো হ্যালো চেক, হ্যালো। হ্যাঁ, প্রথমে একটা গান গাই, তারপরে পাল্লার মধ্যে যাই। নিজের মূল্যায়ন একদিন যদি করতাম আমি, নিজের মূল্যায়ন একদিন যদি করতাম আমি, নিজের মূল্যায়ন। তবে খেলের বসে খোয়াতেন কি, খেলের বসে খোয়াতাম কি, খেলের বসে খোয়াতেন কি পরশমণির পরম ধন। একদিন যদি করতাম আমি, নিজের মূল্যায়ন একদিন যদি করতাম আমি, নিজের মূল্যায়ন। পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগৎ মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহারও ভিতর। পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগৎ মাঝার,
মানব জনম শ্রেষ্ঠ জনম তাহারও ভিতর আমি মানুষ হয়ে সাজলে ভিতর আমি মানুষ হয়ে সাজলে ভিতর করলেন পশুর আচরণ মিথ্যার এক ব্যাধ সাথীর পিছনে ঘুরে মরলেন সারা জীবনে এখন যোগ বিয়োগে শূন্য হেরি অন্তিম লগনে মিথ্যার এক ব্যাধ সাথীর পিছনে ঘুরে মরলেন সারা জীবনে এখন যোগ বিয়োগে শূন্য হেরি অন্তিম লগনে আমার আর তো বেলা নাই গগনে আমার আর তো বেলা নাই গগনে দেখি শিয়রে কাল সমন এখন যদি করতাম আমি নিজের মূল্যায়ন এখন যদি করতাম আমি নিজের মূল্যায়ন ভেবেছিলাম কত কি বুঝি করিয়াছি কত কি বুঝি এখন পার ঘাটাতে পারে রে করি পাই না তো বুঝি ভেবেছিলাম কত কি বুঝি করিয়াছি কত কি বুঝি এখন পারে ঘাটাতে পারে রে করি পাই না তো বুঝি অসীম তাই তুই আখি বুঝি অসীম তাই তুই আখি বুঝি ভাবে ভাবার শ্রীচরণ যদি করতাম আমি নিজের মূল্যায়ন যদি করতাম আমি নিজের মূল্যায়ন বিশ্ববাসী শ্রীচরণে প্রণবী বিশুদ্ধ মনে মাতা পিতা গুরুজনে প্রণতি জানাই আর যত পুরুষ নারী জ্ঞানীজন সভাতেরই সকলাকে শ্রদ্ধা করি শ্রদ্ধা গ্রহণ করিবেন সবাই তাহার শ্রীচরণ গুরুর আশিস দিয়ে মাথে ঘুরে বেড়াই এ জগতে সভাতে সভাতে করে বেড়াই কবি কীর্তন তাই গুরুর চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত নিবেদন এবার গুরুর চরণে করলাম দান তুমি গুরু কৃপা করে আশিস দান অধমের শিরে এই নিবেদন বারে বারে রাখি তব স্থান যাক ভার দিয়ে গুরুর পায়ে যাব কবি কাল্পনিক ভূমিকায় সুমন নামটি এ সভায় দিতে হবে বিসর্জন আমি সুমন নামটি দিয়ে ছেড়ে আজকে ভক্তের ভূমিকা ধরে গুরুর গোচরে প্রশ্ন করব নিবেদন আপনারা আছেন যত নারী নরে জানেন সভা পড়ে কবি গান গাইতে গেলে পরে দুইজন কবিকে দুটো ভূমিকা ধরে দাঁড়াতে হয় তাই অন্তরে আছে ভাবো আমি ভক্তের ভূমিকায় দাঁড়াবো আর বিপক্ষ কবিকে দেব গুরুর ভূমিকায় এইবার আমি এক এক করে ধরে ধরে কিছু তত্ত্ব জানবার তরে প্রশ্ন দেব গুরুর গোচরে থেকে প্রশ্নদান করব আমি সভাস্থান বসিয়া জ্ঞানবান শুনিলেন সবাই আমি ভক্ত হয়ে আসনে বলি আমি আপনার দিকে ধারে কালী চরণ চাষির নাম ধরে আজকে সভাতে দাঁড়াই
আমি হলাম কালীচরণ চাষী, কৃষি কর্ম ভালোবাসি। সেই কর্মে হইবাসী জীবন কাটাই। একদিন চাষ করবার পরে নাঙল কোদাল নিয়ে ঘাড়ে যখনই গেলাম মাঠের ভিতরে আজব দৃশ্য দেখিবারে পাই। আমি শুনতে পেলাম বর্ণ ঘরে আমাদের এই গ্রামের ভিতরে এক গুরুদেব এসেছে চরাচরে, শিষ্য বানাই বেড়ায় রে ভাই। আমি দেখে বললাম ওদের ধারে বলতো দেখি ব্যাখ্যা করে গুরুদেব শিষ্য বানায় কেমন করে, একটু জানিবারে চাই। ওরা তখন করে বর্ণনা, এ গুরুদেব যেন তেন গুরুদেব না, কালীচরণ করি বর্ণনা, তুমি শোনো দিয়া মন। কালীচরণ বলি তব ধারে, গুরুদেব মন্ত্র দেয় শিষ্যরে। শিষ্য গুরুদেব বলে বন্দে তার চরণ। এই কথা বলার পরে আমি চলে গেলাম গুরুদেবের ধারে। আজকে এসে গুরুদেবের গোচরে নিলাম আমি ঠাই। এইবার প্রথম প্রশ্ন দেব গুরুদেবের ধারে। ও গুরুদেব, তুমি কথাগুলোর জবাব দিও আসরে। আজকে তোমার কাছে প্রশ্ন রেখে যাই। গুরুদেব, আমি প্রথম প্রশ্ন রাখি তোমার ধারে, তুমি বুঝায় বলো ব্যাখ্যা করে। আমি শুনেছি এই জগতে মা বাবার উপরে আর বড় গুরু কেউ নাই, তাই তো? কি বলবো আমি আপনাদিগের গোচরে, দেখবেন কোরআন পড়ে, দেখবেন হিন্দু মতে ভাগবত পড়ে লেখা আছে, তার ভিতরে মা বাবার চরণ সেবায় বেহেশতে পৌঁছানো যায় রে ভাই। আর যদি মা বাবার আশিস না থাকে, দাঁড়ায় বলি কাব্য সভার বাকে, যদি আল্লাহ বলে মুখে, কৃষ্ণও বলে মুখে, তবুও তার স্বর্গে হয় না ঠাই। তাহলে তুমি গুরুদেব বলে যে ব্যাখ্যা করে মা বাবাকে দিয়ে ছেড়ে কেন গুরুদেবকে ধরতে হবে চরাচরে? এই গুরুদেব সমাজের বুকে বেশি কি দেয় জানিবারে চাই। পরিষ্কার? তাহলে তোমরা গুরু গোসাই যারা সমাজের বুকে বেশি কি দাও তারা। তুমি বলেছেও তোমাদের গুরুদেবের ভাবধারা জানতে কিঞ্চন, কেন জগতের নারুনারে গুরুকে ধরবে অবনী পড়ে। আর গুরুদেব জগতে তোমরা কি কল্যাণ করো ঘুরে ঘুরে, একটু দাও সমাধান। আমি তো দেখলাম আমার সনাতন ধর্মের ভিতরে গুরুদেবরা পরের বাড়ি চায় আর কর্তা অবনী পড়ে। আমি তোমার কাছে জেনে নিতে চাই। গেল কথাটা এখানে রয়ে গেল, প্রথম প্রশ্ন দিয়ে গেলাম। এবার দ্বিতীয় প্রশ্ন দেব তোমারে। আমি দেখলাম চৈতন্য চরিতামৃত পড়ে যারা সনাতন ধর্মের মানুষ আছেন আসরে, কিংবা ইসলাম ধর্মের মানুষরাও অনেকে পড়ে, দেখবেন চৈতন্য চরিতামৃতের মাঝারে মহাপ্রভু যিনি জন্মগ্রহণ করেছেন নদিয়াপুরে ভারতবর্ষের ভিতরে, তিনি যখন রায় রামানন্দের ঘরে গিয়ে সাধ্য সাধন আলোচনা করে, সেখানে মহাপ্রভু শুনতে চাইলেন কি? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কয় এহবাজ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার, প্রভু কয় এহবাজ্য আগু কহার, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার, প্রভু কয় এহবাজ্য আগু কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার, আর মহাপ্রভু বললেন জ্ঞান এহবাজ্য আগু কহার। রায় কয় জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। আচ্ছা গুরুদেব, রায় যখন বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, তখন মহাপ্রভু বললেন এটা হয়।
আচ্ছা, জ্ঞান শূন্য হলে পরে ভক্তির উদয় হয় মানুষের? জ্ঞান শূন্য হয়ে গেলে মানুষের মাথা খারাপ করে না? তাহলে ও গুরুদেব, তোমার মহাপ্রভু যিনি রায় রামানন্দের কাছে বলে গেলেন, তিনি জ্ঞান শূন্য হলে পরে ভক্তির উদয় হয়, কিন্তু আমি তো প্রমাণ পাইছি জ্ঞান শূন্য হয়ে গেলে পরে শিষ্যের হাতে গুরুদেব কোপ খাইয়ে মারা যায়। একদিনের এক ঘটনা বলে যাই। এক শিষ্য গুরুদেব যা কয় তাতেই অজ্ঞান, ওর জ্ঞান ঠ্যান নাই। গুরুদেব যা কবে ও তাই করবে, ও একটু বিবেক খাটাইয়ে দেখবে না। ওই যে চৈতন্য চরিতামৃতে লেখা আছে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, ও তাই মনে মনে ধরে রাখছে। গুরুদেব শিষ্যের বাড়ি আসছে, এ নিবারণ কি, এই তোর বাড়িতে আজকে সেবা করব। সেই মাসটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী মাস, ভীষণ সর্বনাশ। গুরুদেব যেই অর্ডার করেছে, নিবারণ তোর জ্ঞান ঠ্যান নাই, ও গুরুদেবের সেবার আয়োজন করেছে। হিমসাগর আম, রসখাজা কাঁঠাল, তারপরে হচ্ছে রাজভোগ, গুরুদেবের খেতে খেতে দুর্ভোগ। জম্মের খাওয়া খাইছে, শিষ্যের বাড়ি ফাও পাইছে। নিবারণ গুরুদেবরে তো সেবা দিছে, দিয়া যেই দিছে। আর আপনাদের জানা আছে যেই বাড়িতে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কাঁঠাল ভাঙে, দেখবেন ওই কাঁঠালের গন্ধে এক ধরনের মাছি ঘুরে বেড়ায়, দেখেন না? ওই সবুজ সবুজ মাছি, ওরে গুয়ে মাছি কয়। ওই কাঁঠালের গন্ধ যতদিন থাকবে মাছি ততদিন ঘুরবে। আর গুরুদেব তো খাইছে কাঁঠাল, গুরুদেবের গায়ে বেশি গন্ধ জড়ানো আছে, ওই মাছি গুরুদেবরে ধরিছে। এই রকম ধরা ধরিছে, গুরুদেব শিষ্যকে ডাক দিয়ে বলছে, এই নিবারণ কি তোর বাড়িতে শীতল মাদুর আছে? কয় হ্যাঁ আছে। কয় নিয়ে আয় তো আমার কাছে। নিবারণ নিয়ে আইছে, গুরুদেবরে বিছয়ে দিয়েছে। গুরুদেব তো শুয়ে পড়েছে ঘুমানোর জন্য, খাওয়া দাওয়া দিয়েছে। যেই রকম খাওয়া সেই রকম নাক ডাকা। সে গর্জন কি, মনে হয় যেন বনের বাঘ চলে আসছে। খাওয়া যেই রকম সেই রকম নাক ডাকা। এইবারে নিবারণকে ডাক দিয়ে বলছে, এই নিবারণ, এই আমার কথা শোন। কি গুরুদেব? কয় তোর ঘরে হাত পাকা আছে? কয় হ্যাঁ, নিয়ে আয় আমার কাছে। ওই মাছি কিন্তু গুরুদেবরে ছাড়ে নাই। গুরুদেবের গায়ে তো কাঁঠালের গন্ধ আছে, মাছি গুরুদেবের গায়ে পড়তিছে। গুরুদেব হা করে নাক ডাকতেছে, মাছি মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। গুরুদেবের ঘুমে ব্যাঘাত ঘটতেছে। গুরুদেব ডাক দেবো, চাই নিবারণ কি এই মাছিটারে বাতাস দিয়ে তারা তো। আচ্ছা, মাছিতে কি বাতাসে মানে? এই ধারে ধাওয়ায় ওই ধারে পড়ে, এই ধারে ধাওয়ায় ওই ধারে পড়ে। গুরুদেবের ঘুম ভেঙে যাচ্ছে বারে বারে। নিবারণকে ডাক দেবো, চাই নিবারণ কি বলেন বাবা? নিবারণের কিন্তু জ্ঞান নাই। গুরুদেব কি করবে রে ভাই? এ নিবারণ কি তোর ঘরে রামদাও আছে? কয় হ্যাঁ গুরুদেব আছে। কয় নিয়ে আয় আমার কাছে। কয় হাত? কয় 3.5 হাত। গুরুদেব কয় নিয়ে আয় আমার সাক্ষাৎ। নিবারণের জ্ঞানটা নেই। ওই যে মহাপ্রভু বলে গেছে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, জ্ঞান থাকলে আর ভক্তি হবে না। নিবারণ ঘরে গিয়ে 3.5 হাতের রামদাও নিয়ে আসছে। গুরুদেবের কাছে এসে দাঁড়ায় করছে, গুরুদেব এই যে। কয় নিবারণ তুই আমার কথা মান, ধরে রাখবি রামদাও খান। কয় তারপরে? কয় তুই থাকবি ধরে, কোন জায়গা আমার গায়ে মাছি পড়ে সেই জায়গা কোপ মারে মাছির সাথে কাটিয়ে ফেলবি। নিবারণের তো আর জ্ঞানটা নাই। গুরুদেব তো ঘুমাইয়ে রয়েছে রে ভাই, আর মাছি পড়বি তো পর গুরুদেবের গলার পরে পড়িছে। নিবারণ আস্তে করে রামদা ছাড়িয়ে দিয়েছে, মাছি পালায় গেছে, আর গুরুদেব পটল তুলিছে। তাহলে ও গুরুদেব, তুমি বলে যে আমার কাছে চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। কোন জ্ঞান শূন্য হলে পরে ভক্তির উদয় হতে পারে আমি তোমার গোচরে শুনবো সমাধান। সমাজ শিক্ষণীয় কথা বলে যেও। তবে শোনো, তুমি আমার সঙ্গে বেশি কাজটা করতে আসে না। তুমি ভাবিয়ে না যে আমি ভারত ছেড়ে বাংলাদেশে আসছি বলে তোমারে ছাড়িয়ে দেব। দরকার পড়লে তোমার পিছনে আজকে বাসের চলা নিয়ে দৌড়াবো। আপনারা ভাববেন না উনি আমার বাবা, ওনারা আমি দেব না থাবা। আজকে বাবারে বানায় দেবানি হাবা। আজকে বাবাও নাই, ছেলেও নাই, আমি ভক্ত, উনি গোসাই, ওনারে দেবানি শান্তিং কোম্পানির তোলাই। যাক, চুপ করে থাকেন সবাই। তাহলে 2খানা প্রশ্ন দিয়ে গেলাম, তারে তুমি বুঝাই বলো ব্যাখ্যা করে। তোমরা গুরু যারা চরাচরে এই জগৎ সংসারে কি করতেছ কল্যাণ,
আর কোন জ্ঞান শূন্য হলে পরে ভক্তির উদয় হতে পারে তুমি বলে যেও ব্যাখ্যা করে আজকে শুনবে জ্ঞানবান। মা বাবার উপরে কেউ নাই, এখানেই প্রমাণ দিয়ে যাই। আমার মা মমতাজ বেগম মহাদয়া, উনি মায়ের নামে মাতৃমেলা করেছেন না, আবার বাবার নামে মধুমেলার আয়োজন করেছেন। তিনি অন্তরে গেঁথে নিয়েছেন, মা বাবার চরণ যদি কেহ করে সার, তার বেহেশতে পৌঁছানোর পথ হয়ে যায় পরিষ্কার। যদি মা বাবার আশীর্বাদ কোন সন্তান এই জগতে না পায়, শত শত গুরু ধরে দাঁড়াই বলি আপনার দিকের দরবারে কোনোদিনও রোজা করে নামাজ পড়ে বেহেশতে পৌঁছানো যায় না রে মশাই। সর্বশাস্ত্রের কথা একটাই, বসে শোনেন আপনারা সবাই, মা বাবার উপরে কেহ নাই। গীতার কথা বলে যাই, শোনেনি জ্ঞানবান? স্বয়ং ভগবান যিনি নিজের মুখে বলে গেছেন তিনি যে মা বাবাই প্রধান, বলে নাই? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতুরি পৃথিবাপন্নে পেয়ন্তি সর্বদেবতা। তাহলে তুমি বলে যে সবার হেতা, শুনবে যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা তোমার কাছে শুনে নিতে চাই। তোমরা গুরু গোসাই আসার পরে কেন মা বাবাকে ছেড়ে তোমাদের চরণ সেবা করতে হবে চরাচরে? তোমাদের কাছে কি বেশি কিছু পাই? তোমরা তো আমাদের খাবা, আমাদের দিয়ে ব্যাংকে টাকা জমাবা। দেখবেন ভারতে যাবেন, বৃন্দাবনে গিয়ে দেখবেন 3-4টে বিয়ে করে পরের বউ নিয়ে ব্যাগ নিছে এই গুরু গোসাই। মুখে কবে হরে কৃষ্ণ হরে, আর গিয়ে বৃন্দাবনে পরের বউ ধরে। এই যে হাসেন কেন? আমার তো হাসিয়ে পড়ে। তাহলে তুমি গোসাই বলে যে ব্যাখ্যা করে এর কোন ধরনের ব্যবসা কয়? এটা কি কোনো নতুন ব্যবসা পাতাইছো নাকি? হ্যাঁ, কোনো ব্যবসার খুঁজে পেলি না? আমারই বলতে আমি জুতো পালিশ করার ব্যবসা দিতাম। আজকে জবাব দেবা বাপের বেটা হতো, নাইলে আজকে ঘরের দিয়ে ধুতি খোলা আরম্ভ করিস, এই জায়গায় খোলাইয়ে ছাড়বো। হাসেন না? আজকে একটা ধুতি দিছিলাম, এটা ভালো লাগতেছে না, আমি কে আসরে চলো আজকে খোলাবো আর পরাবো। খালি চুপ করে থাকেন, আপনারা বসিয়ে যান। আজকে আমি মায়ের সন্তান, মা এসেছে সভাস্থান, আমি মায়ের শ্রীপাদ পদ্মে ভক্তি অর্ঘ্য করি দান। এইবারে একটা গাইগান ছোট ছোট আসরগুলো করিবারে চাই, সুরার ছন্দ ধরে দাঁড়ায় সঙ্গীতের মাঝারে, আরো কিছু বলবো তারে শুনিবেন সবাই। হ্যালো চেক, হ্যালো হ্যালো। ভাইলেনটা একটু বাড়বে, ভাইলেনটা। ছোট্ট একটা গান শোনাই, যে ভালোবাসার টানে আজকে এখানে আমরা পেয়েছি ভাই। সত্যি আমি সুমন সরকার হয়ে বলছি, আপনাদের বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যিনি হচ্ছেন সুরের সাম্রাজ্ঞী মা মমতাজ বেগম মহাদয়া, ওনার সামনে দাঁড়িয়ে গান গাওয়া হচ্ছে পরম সৌভাগ্যের বিষয়। আমি এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এই ভোকালটা বাড়বে না আরো? হ্যাঁ মা বাড়বে, বাহ। এই তো এতক্ষণ চাপা চাপা মনে হচ্ছিল, একেবারে মনে হয় যেন সুসুর বাচ্চা ডাকছিল। জয় বাবা। ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসায় একবারই হয়। এই ভোকালটাও বাড়বে বেটা ছেলে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে।
ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। তারা জন্ম আর ওই জন্মান তরে, তারা জন্ম আর ওই জন্মান তরে থাকে মধু মিলনে। মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে কুলে। মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে কুলে। তারা মধুর প্রেমের দোলায় তুলে, মধুর প্রেমের দোলায় তুলে থাকে জীবন মরণে। প্রাণ বধুয়া প্রেমের মাধুরী, গুরু অসীমের মন করেছে চুরি। আমি ভাব সাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। প্রাণ বধুয়া প্রেমের মাধুরী, গুরু অসীমের মন করেছে চুরি। আমি ভাব সাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। আমি কেঁদে যাব জনম ভরে, আমি কেঁদে যাব জনম ভরে তোমার প্রীতির বন্ধনে। কল্পনাতে ভক্তের পক্ষে মহতি সভায়, সাউন্ডটা একটু মনিটারে দিতে হবে সবাই। মনিটারে ভোকালটা একটু বাড়াইয়া দেবেন, তাই জানে অধমের একটু কথায় আপনি দেখেন। এইবারে ছন্দ গড়ে গাইব কবি গান, অধিক রাত্রেও বসে আছে যত জ্ঞানবান। কি আনন্দ কি আনন্দ আমরা করি দর্শন, আল্লাহর নামে জিকির তুলবে যত জ্ঞানীজন। হক আল্লাহ বলে বসিয়া সবাই, গান শুনছেন মন দিয়ে শ্রদ্ধা জানাই। এইবার আমি ভূমিকাতে ভক্তেরই যে পক্ষে, বিপক্ষে গুরুদেব থাকবে সভ্য সভা কক্ষে। গুরুর কাছে কিছু প্রশ্ন আমি করে গেলাম দান, গুরু এসে তুমি সভা পাশে তার দেবে সমাধান। প্রথম প্রশ্ন তোমার কাছে আমি রেখে যাই, জবাব দিও পরিষ্কার করে সভ্য সভার ঠাই। তোমরা গুরু যারা তারাই গো জগত সংসারে, কি কল্যাণ করো তুমি বলো ব্যাখ্যা করে। এই জগতে মা বাবার সেবা যদি কেহ করে, অনায়াসে চলে যায় দেখো বেহেশতের বাজারে। কিন্তু দেখি এখন বর্তমান গুরু ধরে সবাই, তোমার কাছে আজব তত্ত্ব শুনে নিতে চাই। তোমাদেরকে ধরে কেমন করে সাধন ভজন হবে, কিবা তোমরা বেশি দিয়েছ বলো এই না ভাবে। দ্বিতীয়ত প্রশ্ন আমি রেখে গেলাম তাই, জবাব দিও রসা ভাসে আজকে ওহে গো গোসাই। মহাপ্রভু যিনি তিনি আমি করলাম দর্শন, চৈতন্য চরিতামৃতে করেছে উচ্চারণ। জ্ঞান শূন্য হলে পরে নাকি ভক্তির উদয় হয়,
পরিষ্কার করে সভা পড়ে বুঝাবে আমায়। আমি চেয়ে দেখলাম জ্ঞান শূন্য হলে সনদিয়া মন, গুরুদেবের হাতে কোপ খায় শিষ্যের যখন তখন। শিষ্যের হাতে গুরুদেব বাবা কোপ খেয়ে মরে। তুমি পরিষ্কার করে জবাব দিও সভ্য সভা পড়ে। বলে যে ওই আজকে দাঁড়াইয়া গো সভ্য সভার ঠাই, কোন জ্ঞানে শূন্যের কথা বললে শনিবারে যাই। কোন জ্ঞানে শূন্য হলে পরে ভক্তির উদয় হয়, পরিষ্কার করে তুমি একটু বুঝাবে আমায়। দ্বিতীয়ত প্রশ্ন আমি তোমায় দিয়ে যাই, বর্তমান আমি চেয়ে দেখলাম সনাতন ধর্মে ভাই। সনাতন ধর্মের গুরু গোসাই যারা যারা রয়, কৃষ্ণ বলে সংসার ছেড়ে যাচ্ছে ব্রজালয়। পরিষ্কার বলে যেও তুমি সভ্য সভাস্থান, সংসার ত্যাগেই কি পাবে গো ওই ভগবান। ত্যাগ করো না ভোগ করো তুমি আলোচনা করে, আজ দুইয়ের তত্ত্ব বলে যাবে তুমি কাব্য সভা পড়ে। একটুখানি সুখাকারে দেবে যে প্রমাণ, ত্যাগ করো না ভোগ করো তুমি বলো সভাস্থান। কেন তোমরা সংসার ছেড়ে যাচ্ছ ব্রজালয়, দুইয়ের তত্ত্ব বোঝে যেও মহতি সভায়। সংসারে থেকে যদি কেউ ঈশ্বরকে ডাকে, তাকে কি দেখা দেয় না গোবিন্দ ভুলকে। পরিষ্কার করে সভা পড়ে তুমি দেবে নিদর্শন, কেন ত্যাগ করে যাচ্ছ মধুর বৃন্দাবন। এই ত্যাগ করো না ভোগ করো তুমি আলোচনা করে, দুইয়ের তত্ত্ব বলে যাবে তুমি কাব্য সভা পড়ে। আত্মাহারে সভা পড়ে আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে গুরু আমার সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন ভাবে কয়, কোন ভাবের ভাব ধারা উঠাইয়া লয়। যেভাবে দিয়ে সভাতে প্রশ্ন করলাম দান, মন দিয়ে সভা পাশে শুনেন গেল মান। আপনারে প্রথমবারে বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে গুরুদেব সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। দুইখানি প্রশ্ন আমি তারে দিয়ে যাই, জবাব দিয়ে এসে সভ্য সভা খাই। আর তারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখি এরপরে এসে কোন ভাবে বলে, কোন ভাবের ভাব ধারা উঠাইয়া তোলে। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য খুলিয়া বলিব। দুইখানা প্রশ্নই আমি কইরা গেলাম দান, আপনারা শ্রবণ করলেন যত জ্ঞানবান। প্রথম প্রশ্নই আমি তার কাছে দিয়ে যাই, তোমরা জগতে কি করো গুরু গোসাই, জগতের তোমরা কি করো কল্যাণ। যা দেখলাম আমি ওগো মা বাবার অবদান, মা বাবার চরণ সেবা যদি কেহ করে অনায়াসে চলে যায় বেহেস্তের বাজারে। তবে তুমি বলে যে ওহে গো গোসাই, তোমরা কি কল্যাণ করো জানতে চাই। কি কল্যাণ করিবার তরে তোমরা জন্ম নিয়েছ বিশ্ব চরাচরে, কেন মোরা গুরু ধর্ম জানিবারে যাই। গুরুদেবের কাছে আমরা বেশি কিবা পাই। দ্বিতীয়ত প্রশ্নই আমি করে গেলাম দান, কোন জ্ঞান শূন্য হলে মেলে ভগবান। কোন জ্ঞান শূন্যের কথা বলো দেখি তাই, বলে গেছে নদিয়ার গৌরাঙ্গ গোসাই। যাক যেভাবে প্রশ্নপত্র করে গেলাম দান, মনোযোগ সহকারে শুনেন জ্ঞানবান। তবে একটা কথা বলবো সভ্য সভা ঠাই, আপনারা মন দিয়ে শুনিবেন সবাই। একটুখানি দিতে হবে দলের পরিচয়, এই যে আমাদের সদল বল রয়, তাদের কথা বলবোই আমি সভ্য সভা ঠাই। মন দিয়ে কথাগুলো শুনিবান সবাই। যেহেতু আমি হলাম চারণ কবি, ছন্দ দিয়ে আমাকে আঁকতে হয় ছবি। ছন্দ দিয়ে দেব এদের পরিচয়, এরা কিন্তু আমাদের রইল সম্প্রদায়। দেখেন না ঢোল বাজায় সভ্য সভার ঠাই, ও কিন্তু আমার নিজের ছোট ভাই। ওর নাম সম্রাট বলি সভাস্থান, দেখেন না কি সুন্দর বাজায় ঢোল কাঠ। যেভাবে সভা পড়ে বাজাচ্ছে ঢোল, ওর ঢোলের তালে আমার মুখে ফোটে বল। তার পাশে আছে আমার কাকা বাবু, ওনার কাশি বাজনায় আমি হয়ে যাই কাবু। ওনার নাম কিন্তু চিন্ময় হয়, প্রণাম জানাই আমি কাকা বাবুর পায়ে। তার পাশে আমার বাবাজি আছে, বলে যাচ্ছি তার কথা আপনাদেরই কাছে। লতিফ সরকার রইল মহাশয়, ভক্তি অর্ঘ্য জানাই আমি তাহার রাঙ্গা পায়ে। গত কিছুদিন আগে বলি তাই, ধূপগুড়ি একাশনে নিয়েছিলাম ঠাই। ধূপগুড়িতে বাবা গেয়েছিল গান, তারপরে ছিল আমাদের অনুষ্ঠান। আমরা সেখানে গান বাজনা সেরে তারপরে আসলাম মধুরেই বাজারে। তার পাশে আছে আমার এই যে দিদি ভাই, ওনার নামটাও একটু বলিবারে চাই। ওনার নাম যদিও শান্তি হয়, মাঝে মাঝে একটুখানি অশান্তি বাধায়। দেখেন না শান্তি রায় বলি সবার ঠাই, সুন্দর ওনার মুখে প্রথমে গান পাই। দিদির চরণ পরে প্রণাম করি দান, তার পাশে দাদা ভাই কিবোর্ড বাজান।
সুজিত চক্রবর্তী ওনার নাম হয়। প্রণাম করি আমি দাদা ভাইয়ের পায়ে। তার পাশে আমার দাদু ভাই আছে, ওনার কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। ওনার নাম কিন্তু নারায়ণ নট্ট হয়। সুন্দর দেখেন না কর্নেট বাজায়, যদিও হয় কিন্তু আমার দাদু ভাই, কিন্তু আমার সঙ্গে দুষ্টামির সীমা নাই। মাঝে মাঝেই ডেকে বলে, ওগো তুমি নাতি, এনে দাও তাড়াতাড়ি আমার একখান সাথী। মানে আমাকে বিয়ে করতে কয়, বিয়ে করলেই বউটা তো ওনার হয়ে যায়। আমিও মনে মনে ভেবেছি তাই, উনি না মরলে বিয়ে করবো না রে ভাই। এই দাদু ভাইয়ের কথা বললাম সভ্য সভাস্থান, তার পাশে বলে যাচ্ছি সভ্য সভাস্থান। তার পাশে আছে আমার আর এক দাদা ভাই, কি সুন্দর দোতারা বাজনায় আমরা পাই। দাদা ভাইয়ের সিপাত পদ্মে প্রণাম করি দান, আপনারা শ্রবণ করলেন যত জ্ঞানবান। তার পাশে আর এক দাদু ভাই আছে, ওনার কথাও বলছি আপনাদের কাছে। ওনার নাম কিন্তু অখিল রায়, প্রণাম জানাই আমি ওনার পায়। তার পাশে আছে আমার আর এক দাদু ভাই, তার কাছে বেহালা বাজনা শুনতে পাই। কি সুন্দর দেখেন বাজায় বেহালা, বেহালার সুরে সবার মন করে উতলা। ওনার নাম কিন্তু স্বপন বিশ্বাস, সভা মাঝে কথাটা করিলাম প্রকাশ। দাদু ভাই শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান, বলে যাচ্ছি দাঁড়াইয়া সভ্য সভাস্থান। এরা কিন্তু গুণী মানুষ বলি সবার তাই, আমি কিন্তু বেগুনি গুণ আমার নাই। তবে বেগুনি আবার অনেকেই খায়, যদি ভালো কারিগর ভেজে বাবা দেয়। এরা কিন্তু কারিগরের নেয় সবার ঠাই, আমাকে ভেজে দেয় বলি সবার ঠাই। এদের ভাজার দৌড়ে আমি বাবা চলি, বলে যাচ্ছি দাঁড়াইয়া সভ্য সভা তলি। থাক দিলাম আমি আমার দলের পরিচয়, আর কেন বেশি কথা বলবো এ সভায়। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আসিত ভক্তগণ বন্দনা করে গেলাম সমালোচরণ, গুরুদেবের চরণে পড়ে নাই তার সুভাষ। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো, এরপর গুরুদেবের সেই ভালো কথা বলা ভালো, কি বলেন? ভালো। আজকে কিন্তু লড়াই বাজছে, আপনারা আছেন তো? আছেন তো? ঠান্ডা আজকে নাই, গোসাইরে যখন পাইছি ছাড়বো কেন? গোসাই আমি প্রশ্ন দিলাম দুইখানা, তুমি যেন আবার আমার সঙ্গে চালাকি করে জবাব দিও না। চালাকি করা মানে বোঝেন? এক গ্রামে এক চালাক, জম্মের চালাক, ও জম্মের সাংঘাতিক চালাক, চালাকি করে 10 খান বউ দিছে তালাক। এইবারে ওই চালাক কি করে, খালি পরের তা মেরে খায়, খালি পরের তা মেরে খায়, আর গ্রামের মানুষ ধরে ফেলছে রে। ও এখন মনে মনে ভাবছে, আয় রে কপাল, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার 14 পুরুষ চালাকি করে খাইছে, আর আমি ধরা পড়ে গেলাম। এখন কি করে খাবো? ও অভিনব কায়দায় চালাকি করছে। ও মনে মনে ভাবছে, আগামীকাল ভোরে সব বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে বলবো আমি চালাকি করা ছেড়ে দিয়েছি। মনে আছে বাবা, এতদিন পাপ করেছি, এখন পুণ্য করব। কি করে? তোমাদেরকে বাজার করে দেব, পারিশ্রমিক নেব না। কিন্তু মনে আছে, ভাবো না, পরের তা না মেরেও তো ছাড়বো না। বাজার করে দেব, শতকরা 20% মারবো, কেউ ঠিক পাবে না, আমার সংসার চলে যাবে। সবারটা বাজার করে দেয় আর 20% মারে। যে বাড়িতে 100 টাকা দেয় 20 টাকা মারে, যে বাড়িতে 200 টাকা দেয় 40 টাকা মারে, 1000 টাকা দিলে 200 টাকা মারে। এইভাবে ওর নিজের পকেট ভরে। ওই গ্রামে আর এক চালাক আছে জম্মের, ওই চালাক ভাবতেছে ও কি করে পরের তো এখনো মেরে খায়, ওর একটু পরীক্ষা করতে হবে। উনি ডাক দিচ্ছে, এই এই এদিকে আয়। কি হয়েছে, ডাকো কেন? কয় তুই নাকি বিনা পারিশ্রমিকে বাজার করে দিস। ও মনে মনে ভাবে, আমি কি না মারিয়ে দিই নাকি? ওই লোক বলছে, এই তুই আমাকে একটা জিনিস এনে দিতে পারবি? ও তো আর ভাবে নাই, ওরে পরীক্ষা করতে ডাকছে রে ভাই, কি করে পরের তা মারিয়ে খায়। ওকে যেই বলেছে বাজার করে দিতে পারবে, বলছে কি বাজার? বলছে বাতাসা। যেই বলছে বাতাসা, ও মনের মধ্যে করেছে বড় আশা, যে কুইন্টাল খানেক যদি আনতে দেয়, তাহলে আজকে এক বাড়ির দিয়েই মারিং করে ছাড়বো, 10 বাড়ি করবো না। যেই এই বাতাসার কথা বলেছে, ও ডাক দিয়ে বলছে, কয় কুইন্টাল? বলছে কুইন্টাল না। ও মনে মনে ভাবছে, বৌনির কাস্টমার ছাড়বো না, না মারিয়ে ছাড়বো না। কয় কিলো? কয় কিলো না। ও ভাবছে, তাহলে 10 টাকার যদি আনতে দেয়, তাহলে 2 টাকা তো মারতে পারবো, শতকরা 20%। 2 টাকা দিয়ে আমার বৌনিটা তো করিনি, হাতটা তো খুইলা লই। যেই এই করছে কয় টাকা দেন, ও তো আর ভাবে নাই, ওরে পরীক্ষা করতে ডাকছে রে ভাই। যেই হাত বের করেছে যে কয় টাকার আনবো দেন, উনি 1 পয়সা ধরে ঠেকায় দিছে। ও তাকায় দেখতেছে, ওরে বাবা, এ তো আমার পরীক্ষা করতে আনছে যে আমি কি করে পরেরটা মেরে খাই। 1 পয়সা দিছে রে ভাই। বলছে দাঁড়ান, বাতাসা নিয়ে আসি। গিয়ে দোকানের ধারে একটা বাতাসা ধরিয়ে তাড়াতাড়ি করে ওনার হাতের উপরে দিছে। এখন ওই চালাক ভাবছে 1 পয়সার তো একটাই বাতাসা দিছে। ও
ও তো আর মারতে পারে নাই। ও যখন মারতে পারেনি ওর একটু মুখ ভ্যাংসাই কই, ওই চালা করে করছে কি সবার তো 20% মারিয়ে খাও, আমারটা মারতে পারলিয়ে না। ও একটু তো মারতে পারেনি, এটা রাগ রয়েছে, আবার মুখ ভ্যাংসা করছে। ও ডাক দিয়ে বলছে তুমি ভাবলে কি করে তোমার না মারিয়ে ছাড়িয়ে দিছি। এই 1 পয়সার তো একটাই বাতাসা হয়, বলো তো আমার কাছাকাছি কি করে মারলে। কয় কেন বাতাসা কিসের পরে বানায়? কয় শীতল পাটি বা বস্তার পরে। কয় তার ছাপ থাকে না বাতাসার তলার পরে? কয় হ্যাঁ। কয় উল্টায় দেখো দেখি বাতাসার তলায় ছাপ আছে নাকি। উনি ঠোঙা খুলিয়ে বাতাসার তুলে চোখ মেলে সে দেখে তাই বাতাসার তলে শীতল পাটির ছাপও নাই খাপও নাই। কয় কি করছিস রে ভাই? কয় সবার তো 20% মারিং করে খাই, তোমারটা তো আর তা পারলাম না, তোমারটা 4% 4। যেই কইছে 4 উনি ধরিছে লাঠে আর ও দৌড় দিছে 8। উনি তাকায় দেখতেছে বাতাসার গায়ে জ্যান্ত লালা। কয় ওরে শালা এ কি খাওয়া যায় পরের লালা। এই কয়ে বাতাসা ছুড়িয়ে মারছে, ওই শালা হা করা ছিল, বাতাসা কি ওর মুখের মধ্যে পড়িছে। খাইয়েটাই কইছে কি সবার তো 20% মারি, তোমার ফুল পার্সেন্ট মারিয়ে তুই চলে গেলাম। তা গোসাই আজকে জবাব দিও ভালো মতো, নাহলে তোমার ফুল পার্সেন্ট মারিয়ে তুই চলে যাবো। যাক যেভাবে প্রশ্নপত্র করে গেলাম দান, মনোযোগ সহকারে শুনেন কেন বান। এরপরে গুরুদেব সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। আর তারে প্রথমবারে বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখি এরপরে এসে কোন ভাবে কয়, কোন ভাবে ভাব দ্বারা উঠেই এলয়। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। গুরুদেব তোমার মধুর কথা তুমি আজকে বলো।